আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 20 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ভর্তি পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগের আছো অনেকেই ইংরেজি অংশ দাগানোর সিদ্ধান্ত নিয়েছো। আবার মানবিক বা কমার্স থেকে যারা এই ইউনিটের পরীক্ষা দিতে যাচ্ছ অর্থাৎ বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা, তাদেরও কিন্তু ইংলিশ অংশ দাগানো লাগবে। সুতরাং ইংরেজি অংশের জন্য তোমাদের কেমন প্রিপারেশন দরকার সেটার জন্য একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য একটা প্রশ্ন বিশ্লেষণের ক্লাস নিয়ে এসেছি আজ। আশা করি এই ক্লাসটা তোমাদের কাজে আসবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের প্রশ্ন সমাধান অংশে এবং কোশ্চেন অ্যানালাইসিসের অংশে চলে যাই। দেখো, এখানে আমি প্রথমে যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা আছে, এটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে এসেছিল। সেটা কি আছে দেখি আমরা। প্রথমে আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোন বাক্যটা সঠিক। এখন আমার চারটা অপশনের মধ্যে সঠিকটা বেছে নিতে হবে ডেফিনেটলি। আমি এখানে দেখি, এখানে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে ইট আছে, এখানে ইট আছে সাবজেক্ট হিসাবে। আমি লাস্টের দিক থেকে চলো উত্তর করার চেষ্টা করি। আমরা জানি কোনো একটা বাক্যে যদি বি ভার্ব থাকে, বি ভার্বের পরে যদি প্রোনাউন থাকে, সেই প্রোনাউনটা সাধারণত সাবজেক্টিভ ফর্মে হয়ে থাকে, সাবজেক্টিভ ফর্মে। কিন্তু এখানে কি সেটা আছে? না, এখানে তো সেটা নাই। এখানে অবজেক্টিভ ফর্ম আছে, এখানে অবজেক্টিভ ফর্ম আছে, যেটা কি ভুল। সুতরাং আমার অপশন সি এবং ডি দুইটাই ইনকারেক্ট। আমাকে চেয়েছে কি কারেক্ট বাক্য কোনটা। কারেক্ট বাক্য নির্বাচনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কোনটা স্ট্রাকচার অনুযায়ী অর্থ অনুযায়ী ঠিক আছে। এখন অপশন বি তে দেখো, ইট ইজ টু ব্লেম, আই ইজ টু ব্লেম ফর দ্য ল্যাপসেস। আই মানে আমি, আই মানে এখানে আমি। এখন আমাকে বলো, আই, আমি এর পরে, আমি এর পরে কি ইজ বসে নাকি এম বসে? ডেফিনেটলি ইজ বসে। তাহলে অপশন বিও ইনকারেক্ট। সঠিক কোনটা? ডেফিনেটলি অপশন এ। কারণ কি আই সাবজেক্ট, সাবজেক্টের পরে এম বসবে বি ভার্ব হিসাবে। তাহলে উত্তর হিসেবে অপশন এটাই কারেক্ট। বি, সি এবং ডি তে কি হয়েছে আমার, যে এখানে বি তে কি হয়েছিল, বি ভার্বটা ইনকারেক্ট ছিল। সি তে এখানে সাবজেক্টিভ ফর্মের পরিবর্তে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়েছিল। এই সি এবং ডি দুইটাতেই, যে কারণে সি এবং ডি দুইটার একটা উত্তর হবে না। 2 নম্বর প্রশ্নে দেখি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইটা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষায় এসেছে। দেখা যাক কোনটা কারেক্ট হবে। দেখো, আমল ইজ স্লিপিং ডিউরিং টু, এখানে বানান ভুল দিয়েছি আমি, হবে টু 2 hours. That hen has laid a dozen eggs. Jayoti forbade him to go to the meeting. The driver died from the accident. এই যে চারটা বাক্য আছে, চলো আমরা এগুলো সমাধান করি। দ্য ড্রাইভার ডেড ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট, বেসিক্যালি এখানে ডেড লেখা আছে, এটা আসলে হবে ডাইড, এটা হবে ডাইড। আর প্রিপোজিশনও ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট হয় না সাধারণত, দুর্ঘটনা মারা যাওয়া বোঝালে বাই বসে প্রিপোজিশন হিসেবে। আরেকটাতে দেখো, অপশন অপশন এ তে বা বি তে দেখো, এতেই যায় আমরা, আমল ইজ স্লিপিং ডিউরিং 2 hours, ডিউরিং 2 hours হয় না, হবে কি ফর 2 hours, 2 ঘন্টা ধরে। অর্থ যদি আমরা ঠিক রাখতে যাই তাহলে আমাদের ডিউরিং এর পরিবর্তে ফর প্রিপোজিশন ইউজ করতে হবে। দ্য হেন হ্যাজ লেইন আ ডজন এগস, লেইন হচ্ছে ভুল, এখানে ইনকারেক্ট। এখানে কেন ইনকারেক্ট? কারণ যদি ডিম পাড়া অর্থে আমরা লে ভার্বটা বা লাই ভার্বটা ইউজ করতে চাই, মনে রাখবা লে, আসলে দেখা যাচ্ছে আমার লেখা, লে হচ্ছে ডিম পাড়া। লে, লেট, লেট, এটা হচ্ছে পাড়া অর্থে যে লে ইউজ করি সেটা কারেক্ট ফর্ম, এই যে আমি পিছিয়ে লিখেছি। আরেকটা আছে, সেটা হচ্ছে লাই। লাই হচ্ছে শোয়া। তা লাই, লে, লেইন, এটা শুয়ে পড়া অর্থে আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে যে লেইনটা আছে সেটা শোয়া অর্থ প্রদান করছে, অর্থাৎ এটা কি ইনকারেক্ট। এটাও কিন্তু ইনকারেক্ট ছিল। কারেক্ট হবে কোনটা? লেট যদি বসানো হতো তাহলে এটা সঠিক হইতে পারতো। অপশন সি তে দেখো, জয়তি ফরবিড হিম টু গো টু দ্য মিটিং, তাকে নিষেধ করলো মিটিংটিতে যাওয়া আর ক্ষেত্রে, তাই তো ফরবিড, ফরবিড এর পর 2+V1 বসছে, তাহলে এটা কি ডেফিনেটলি কারেক্ট। আচ্ছা, আমরা অপশন নাম্বার 3-এ দেখি চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। সে একই জিনিস, সেন্টেন্স কারেকশন।
হাউ ডু ইউ, হাউ ইউ ডু, হাউ ডু ইউ ডু, হাউ ডাজ হি। দেখো এখানে চারটা বাক্য আছে, আমাদের এইগুলার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। এখন এগুলা দিয়ে দিয়ে আসলে কি অর্থ প্রদান করা হয়? সাধারণত হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, এটা আমরা তখন ব্যবহার করি যখন আমরা কারোর সাথে প্রথমবার দেখা করি, সে কেমন আছে সেটা জানতে চাই, তখন সাধারণত আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করি, হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ এটা ইনকারেক্ট, অর্থই হয় না। হাউ ইউ ডু, এখানে স্ট্রাকচার প্লাস অর্থ দুইটার একটাও ঠিক নাই। হাউ ডাজ হি, এটাও ওই অর্থগত ভুল। তাহলে উত্তর হচ্ছে কোনটা? অপশন সি। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, এখানে এটা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে আসছে। এই বাক্যটা ছিল, এই বাক্যটা নিয়ে কিছুটা কনফিউশন হইতে পারে, কারণ এখানে দেখো শি অ্যাওয়েকেন টু দ্য সাউন্ড অফ বার্ড চিরপিং, শি অ্যাওয়েক, এটা ভুল। অ্যাওয়েক এখানে আমরা অতীতের কথা বলছি, তাহলে অ্যাওয়েক তো তোমার পাস্ট টেন্সে তো অ্যাওয়েক হয় না, এবং প্রেজেন্ট হইলে শি অ্যাওয়েক্স হইতো, এবং স্ট্রাকচারগত ভুল এখানে, বি হচ্ছে না। শি ওয়াজ অ্যাওয়েকেন টু দ্য সাউন্ড অফ বার্ড স্লিপিং, এটা হইলে হইতে পারে শি অ্যাওয়েকেন আপ টু দ্য সাউন্ড অফ বার্ড স্লিপিং, এই স্ট্রাকচারই হয় না, এটা অর্থ হয় না, ভুল। এখন অপশন এ উত্তর হইতে পারে, অপশন সি উত্তর হইতে পারে। এখন সত্যি বলতে ভাই এখানে দুইটাই সঠিক হইতে পারে, কিন্তু অক্সফোর্ড ডিকশনারিতে এই যে অপশন এ, এটা কারেক্ট দেওয়া, এটা কারেক্ট দেওয়া, কারণ অ্যাওয়েকেন বলতে অন্যের দ্বারা জাগ্রত হওয়াকে নির্দেশ করা হয়, সেজন্য অ্যাওয়েকেনটাকে কারেক্ট দেওয়া হয়েছে। আর হি ওয়াজ অ্যাওয়েক, এটা প্যাসিভ অনুযায়ী, প্যাসিভ স্ট্রাকচার অনুযায়ী ঠিকই আছে, বাট এটা কিছুটা পুরাতন ব্যবহারে, বর্তমানে এই স্ট্রাকচারটা সাধারণত ব্যবহার করা হয় না। আমি যদি অ্যাওয়েকেন শব্দটা দিয়েই সাধারণত অন্যের দ্বারা জেগে জেগে তোলা বা নিজে জেগে পড়া, এমন অর্থ প্রদান করা হয় হয়ে থাকে, সেই জন্য অপশন ইটা কারেক্ট হিসাবেই আমরা বেছে নিয়েছি। তারপর যে জায়গা থেকে প্রায় সময় প্রশ্ন আসতে দেখা যায়, তোমরা বি ইউনিটের প্রশ্ন অ্যানালিসিস যারা করেছো তারা কিন্তু জানো যে আমাদের স্পেলিং থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন এসে থাকে। সি ইউনিটের সম্ভবত দুইটা স্পেলিং ছিল। আহ, সুতরাং স্পেলিং ইম্পর্টেন্ট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটেও গতবার এই যে দেখো দুইটা স্পেলিং না একটা, হ্যাঁ দুইটা স্পেলিং গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটে এসেছে। তো এই দুইটা স্পেলিং এর জন্য আমাদের অর্থগুলো অবশ্যই জানা লাগবে, বেশি বেশি ওয়ার্ড প্র্যাকটিস করা লাগবে, বিশেষ করে টেক্সট বুকের ওয়ার্ডগুলো আমার আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাট তোমরা বাইরের জিনিস চাইলে প্র্যাকটিস করতে পারো কেউ যদি এক্সট্রা পড়ার টাইম পাও। দেখো প্রথমটা কি আছে, দ্য ওয়ার্ড উইদাউট ইনকারেক্ট স্পেলিং, আমার কিন্তু পরীক্ষার খাতায় এই দিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় হয় কি, কারেক্টের জায়গায় ইনকারেক্ট করে ফেলি, বা ইনকারেক্টের জায়গায় কারেক্ট করে ফেলি, লেখা আছে একটা আমরা দেখতেছি আরেকটা, বা মনে করতেছি আরেকটা, এমন সিচুয়েশনে সাধারণত ভুল হয়ে থাকে। তো এটা পরীক্ষার খাতায় অবশ্যই খেয়াল রাখতে হবে। The word with incorrect spelling is intervention, intoxicate, intertwine। আর এটা কি ইন্টেস্টাইন, ইন্টেস্টাইন হচ্ছে নাড়ি ভুঁড়ি অর্থে ব্যবহৃত হয়, এটা প্রত্যঙ্গ, যে এটা ঠিক আছে, উত্তর ঠিক আছে। ইন্টারওয়াইন হচ্ছে মিশ্রিত করা, ইন্টারওয়াইন অর্থে শব্দের শব্দের অর্থ কি? মিশ্রিত করা। ইনটক্সিকেট হচ্ছে নেশা করা বা বিষাক্তকরণ আর কি, নেশা করা বলতে পারি আমরা এটাকে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ইন্টারভেনশন, এটা ইনকারেক্ট বানান। এই যে বি সি ডি তিনটা জায়গায় আমরা যে বানানগুলো দেখছি সেগুলো সঠিক বানান, অপশন এতে যে বানানটা আছে সেটা ভুল। এই ইন্টারভেনশন শব্দের অর্থ হচ্ছে হস্তক্ষেপ, যেখানে আমরা এস এর পরিবর্তে টি ব্যবহার করে থাকি, অর্থাৎ ইন্টারভেনশন বানানে কি হবে, INTERVENTION, ইন্টারভেনশন। ঠিক আছে, তারপর 6 নম্বর দেখো, তাহলে পাশে এই হচ্ছে সঠিক অ্যান্সার। আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং, আবার ইনকারেক্ট স্পেলিং খুঁজতে বলছে। এটা এবছর ঢাকা, সরি আমি একটু আগে বললাম এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে আসছিল, বাট এটা অ্যাকচুয়ালি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ভর্তি পরীক্ষা এসেছে। তো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং, এরোকিউয়াস, ট্রিপিডেশন বা ট্রিপিডেশন, অবিকিউটিয়াস এবং সারেপ্টিটিয়াস। এখন সারেপ্টিটিয়াস অর্থ, এখানে অর্থ হচ্ছে তোমার গোপনীয়, গোপনীয়, সরি হাতের লেখাটা খুব বাজে হচ্ছে, গোপনীয়। তারপর ইউবিকিটিয়াস কিউটিয়াস অর্থ হচ্ছে তোমার সর্বব্যাপী, সর্বব্যাপী। আর তারপর হিনোকিউয়াস শব্দের অর্থ হচ্ছে নিরীহ,
যেটাকে আমরা ইনোসেন্ট বলে জানি। আর ট্রিপিডেশন বা ট্রিপাইডেশন শব্দের অর্থ হচ্ছে আতঙ্ক বা কম্পন, আতঙ্ক। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই যে ইনোকিউয়াস বানান সঠিক, ইউবিকিউটাস বানান সঠিক, ট্রিপিডেশন এই বানানটাও সঠিক। ভুল কোথায়? সাররেপটিটিয়াস, থিসিয়াস বা যেটা বলি না কেন। তো এই বানানটার এখানে কি হবে আসলে? ডবল আর হবে। SURREPTITIOUS, এটা হচ্ছে কারেক্ট বাক্য, তাহলে এই কারেক্ট শব্দ। তাহলে আমরা দেখতে পারবো যে অপশন ডি এর যে বানানটা আছে সেটা ভুল বানান। তাহলে উত্তর কোনটা হবে? অপশন ডি। তারপর 7 নম্বরে দেখি আমরা, চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক বানানটা চেয়েছে। ইন্টারপ্রেনারশিপ বা ইন্টারপ্রেনারশিপ শব্দের অর্থ কি? উদ্যোগ। তো উদ্যোগ বানান কোনটা সঠিক? ইন্টারপ্রেনারশিপ বানানে হচ্ছে ENTREPRENEUR, এন্টারপ্রেনার, SHIP, যেটা দেখো অপশন বি তে, আমি এখানে তাকিয়েছিলাম, অপশন বি তে কিন্তু দেওয়া আছে। অর্থাৎ অপশন A, C, D তে যে মানগুলো সেগুলো ভুল। অপশন ডি তে দেখো চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানেও কারেক্ট স্পেলিং চেয়েছে। এটা এবছর এই দুইটা এবছর সি ইউনিটে আসছে। আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে A, B এবং সি ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস করতেছি। বিগত সালের অর্থাৎ 2024 সালের 24-25 সেশনের এ ইউনিটের প্রশ্ন সমাধান করছি, এবং এবছর বি এবং সি ইউনিটে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলো অনুযায়ী তোমাদেরকে একটা সাজেশন মতো দিচ্ছি। আমি বলতেছি না এর থেকেই তোমরা কমন পাবা, এর থেকেই কমন আসবে, না। আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে আসলে প্রশ্ন কোথা থেকে হয়ে থাকে বা কোন টাইপের প্রশ্ন এসে থাকে। সেই আইডিয়াটা নিয়েও যদি একটু পরীক্ষা দাও, উপকারে আসলে আসতে পারে, এইটাই আর কি। দেখো অপশন ডি তে চুজ দ্য কারেক্ট স্পেলিং, এক্সিলারেটিং অর্থাৎ উত্তেজনাপূর্ণ, আনন্দদায়ক, এমন শব্দ, এই শব্দটার অর্থ হচ্ছে এটা। তো কারেক্ট বানান কোনটা এটা আমাদের দেখতে হবে। এক্সিলারেটিং বানান হচ্ছে EXHILARATING, এক্সিলারেটিং। এটা হচ্ছে কারেক্ট স্পেলিং। অপশন বি, সি, ডি তে যা আছে সেগুলো ভুল। এবার দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে প্রশ্ন আছে এখানে। প্রিপজিশন মনে রাখবা 99% সুযোগ রয়েছে পরীক্ষায় আসার। এখান থেকে প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আসা আর সম্ভাবনা খুবই বেশি, সুতরাং প্রিপজিশন দেখে যাওয়া, বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা, ইনশাল্লাহ কমন আসলে আসতে পারে। বাট আবার বলছি, কমনের চিন্তা নিয়ে পরীক্ষায় না যাওয়াই ভালো। 9 নম্বর দেখো, আই ক্যান নট বি সাবজারভিয়েন্ট ড্যাশ হিম। সাবজারভিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে অধীন বা অধীনস্থ, অধীন বা অধীনস্থ। এখন সাবজারভিয়েন্টের পরে কোন প্রিপজিশন বসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে সাবজারভিয়েন্ট টু ব্যবহৃত হয়। টু কোথায় আছে? অপশন ডি তে। অন, বাই, অন, বাই, ওভার, প্রত্যেকটাই ভুল। স্ট্রে ডগস অর্থাৎ রাস্তায় চলাচলকারী কুকুর, রাস্তার কুকুরগুলা, ড্যাশ দেমসেলস ড্যাশ স্ক্র্যাপস। স্ক্র্যাপস বলতে বোঝায় সাধারণত ওই খড়কুটা, এঁটো, এইগুলা, মানে আমরা মানুষ খেয়ে যে ময়লা আবর্জনাগুলো ফেলে রাখি সেগুলোর উপর নির্ভর করে তো তারা জীবিকা, মানে জীবিকা বলতেছে, জীবন ধারণ করে। তো স্ট্রে ডগস তারা ওই আবর্জনাগুলা বা ওই এঁটোগুলা খেয়ে বেঁচে থাকে। তো বেঁচে থাকা অর্থে ফিড অন ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে ফিডিং আছে, ফেড আছে, ফিড আছে, ফিড আছে, আমার কোনটা ব্যবহার করতে হবে? ফিড অন, অপশন সি তে আমি অন দেখে উত্তর দাগিয়ে ফেলতে পারছি, ঠিক আছে, বাট আমার এটাও জানা লাগবে যে এখানে ফিডিং হবে নাকি ফেড হবে। দেখো এটা সাধারণত যেটা হয়ে থাকে, যেটা সবসময় ঘটে, এমন একটা বাক্যকে ইন্ডিকেট, এমন একটা বিষয়কে ইন্ডিকেট করতেছে, যেই কারণে আমরা অবশ্যই সেটা প্রেজেন্ট টেন্সে থাকবো। অপশন বি তে দেখো পাস্ট টেন্স আছে, তাহলে ভুল। ফিড এটা ঠিক আছে, বাট এখানে প্রিপজিশনগত ভুল রয়েছে। ফিডিং হবে না, ফিডিং হবে না কারণ কি? ফিডিং হবে না কারণ এটা এখানে এই বাক্যে কোনো ফাইনাইট ভার্ব নাই। একটা ফাইনাইট ভার্ব দরকার আছে, একটা একটা সিম্পল সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজে একটা ফাইনাইট ভার্ব প্রয়োজন হয়। তো একটা ফাইনাইট ভার্ব কোথায় আছে? দেখো অপশন সি তে আছে, অপশন এ তে নাই। তাহলে অপশন এ, বি, সি তিনটা কারেক্ট, উত্তর হচ্ছে অপশন, সরি এ, বি, ডি ইনকারেক্ট, এবং উত্তর হচ্ছে অপশন সি। 11 নম্বর প্রশ্নটা দেখি চলো। She leaned dash the wall, gasping dash breath. দেখো আমরা সবসময় টেক্সট বুক পড়বো। টেক্সট বুক পড়লে না অনেক কিছুই পারা যায়, যেমন এই লিন এর পর যে অ্যাগেনস্ট বসে, লিনের পরে যে অ্যাগেনস্ট বসে, এটা যদি তুমি টেক্সট বুকের মাদার ইন ম্যানভিলে পড়ে থাকো তাহলে কিন্তু ওখান থেকে জেনে নিতে পারছো। তো টেক্সট বুক যখন পড়বা একটু এই প্রিপোজিশন গুলো একটু খেয়াল করে পড়বা টেক্সট বুক পড়ে।
যারা বি ইউনিট এবং বি ইউনিট থেকে পরীক্ষা দিচ্ছ এই ইউনিটে, তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট এই ইউনিটের স্টুডেন্টরা পারলে দেখে যাও কিছু বিষয়, যদি চোখে একটা জিনিস পড়ে তো সেটা যদি পরীক্ষায় কমন চলে আসে তো ভালো। তো লিন অ্যাগেনস্ট এসেছে এই যে অপশন এ তে, বি সি ডি তে কিন্তু অ্যাগেনস্ট নাই, উত্তর হবে অপশন এ, সোজা সাপটা বিষয়। আর গ্যাসপিং ফর ব্রেথ মানে হাঁপাচ্ছে, চাচ্ছে, কামনা করছে এমন, নিঃশ্বাস নিয়ে হাঁপাচ্ছে আর কি, নিঃশ্বাস নিচ্ছে হাঁপাচ্ছে বাতাসের জন্য, এমন কিছু একটা। যাই হোক, লিনের পর অ্যাগেন্স্ট বসে, এটা যদি মাদার ইন ম্যানভিল পড়ো তাহলে এখানে কিন্তু কমন পেয়ে যাচ্ছ। 12 নম্বরটা দেখো, আই বাম্পড ড্যাশ ওয়ান অফ ওয়ান অফ মাই, আচ্ছা এখানে একটু রিডান্ডেন্সি হয়ে গেছে, একটু ভুল আছে। আই বাম্পড ড্যাশ ইনটু ওয়ান অফ মাই ওল্ড ফ্রেন্ডস অ্যাট দ্য নিউ মার্কেট ইয়েস্টারডে। এটা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে আসছে। বাম্পের পর মনে রাখবা ইনটু, মানে আচমকা কোথাও চলে যাওয়া, কোথায় লাভ দেওয়া এমন অর্থ দিলে সাধারণত বাম্প ইনটু হয়, তাহলে অপশন সি রাইট। 13 নম্বরটা দেখো, হি ওয়াজ লুকিং ফর আ জব ড্যাশ দি এন্ড হি গট ওয়ান। সে একটা চাকরির খোঁজ করছিল এবং সর্বশেষে সে তা পেয়ে গেছে। সর্বশেষে অর্থে সাধারণত ইন দি এন্ড বসে। অ্যাট দি এন্ড নিয়ে অনেকের কনফিউশন হইতে পারে, কিন্তু এটা হবে না, কারণ কি, অ্যাট দি এন্ড কোনো একটা প্রান্তকে নির্দেশ করে বা কোনো একটা নির্দিষ্ট জায়গাকে নির্দেশ করলে সাধারণত অ্যাট দি এন্ড ব্যবহার করা হয়। সময় নির্দেশ করলে বা সর্বশেষে সেই জিনিসটা করেছে বলেছে এমন অর্থ দিলে সাধারণত ইন ব্যবহার করা হয়, এবং অপশন বা এবং ফর তো তাহলে হচ্ছেই না। উত্তর কোনটা? অপশন ডি। এখন নেক্সট বিষয় আসছে আমাদের ভোকাবুলারি থেকে। ভোকাবুলারি থেকে 14 নম্বর প্রশ্নটা সলভ করি। ভোকাবস থেকে, অর্থাৎ ভোকাব বলতে যে সবসময় তোমার সিনোনিম অ্যান্টোনিম আসবে এমন না। আহ, এখানে তোমার মিনিং বেস বিভিন্ন বিষয় আসতে পারে, একটা শব্দ দিয়ে তুমি আসলে কি বুঝছো সেটা জানতে চাইতে পারে, এটাও আমরা দেখবো। চলো ভোকাবুলারিতে 14 নম্বরে যেটা আছে সেটা সলভ করি। ইফ ইউ আর ইমপ্যাথেটিক, ইউ ড্যাশ। এখন ইমপ্যাথেটিক মানে কি? সহানুভূতিশীল, সহমর্মী, অর্থাৎ আমার ব্যথা তুমি বুঝতে পারছো, তোমার আনন্দ আমি ফিল করতে পারছি, এটা হচ্ছে এটাকে ইমপ্যাথেটিক হওয়া বলে। তো তাহলে দেখি ওই অর্থটার সমান অর্থ কোন অপশনে আছে। আর ইলেটেড না, আর আনএবল টু ফরগিভ সামওয়ান, কাউকে ক্ষমা করতে অক্ষম এমনটাও না। ফিল পিটি ফর আদার্স, হ্যাঁ অন্যের জন্য দয়া দেখাচ্ছে মানে কি সে এমপ্যাথেটিক না, এটাও না। অন্যের ভালো মন্দ দুঃখ আনন্দ সবকিছু যে ফিল করতে পারে, অন্যের অনুভূতি যারা অনুভব করতে পারে তাদেরকে আমরা এমপ্যাথেটিক বলি। তাহলে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অফ আদার্স, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 15 নম্বর দেখি, দ্য অ্যান্টোনিম অফ ডেট্রিমেন্টাল। ডেট্রিমেন্টাল মানে কি? ক্ষতিকারক। ডেট্রিমেন্টালের অ্যান্টোনিম চেয়েছে, অর্থাৎ কি বিপরীত শব্দ চেয়েছে। আমরা অনেক সময় আগে যেমন স্পেলিং এর ক্ষেত্রে বললাম যে কারেক্ট ইনকারেক্ট খেয়াল রাখবা, তেমনি আমরা সিনোনিম অ্যান্টোনিমের সময় এটা খেয়াল রাখবো যে আসলে প্রশ্নে সিনোনিম লেখা নাকি অ্যান্টোনিম লেখা, কোনটা লেখা আছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে তারপর প্রশ্ন এর উত্তর দিতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন অ্যান্টোনিম মানে কি? ডেট্রিমেন্টাল। এখন ডেট্রিমেন্টালের বিপরীত শব্দ কোনটা? কনজারভেটিভ। কনজারভেটিভ তো কখনোই নয় ভাইয়া। কনজারভেটিভ মানে রক্ষণশীল, ক্ষতিকর রক্ষণশীল, একে অপরের সাথে মানে পরিপূরকও না, সমান্তরাল না, আবার বিপরীতও না। ডিসঅ্যাপ্রোপ্রিয়েট মানে কি? ডিসঅ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো, ডিসঅ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ কি? মানে অউপযুক্ত, সরি ডিসপ্রপোর্শনেট। ডিসপ্রপোর্শনেট মানে অসমানুপাতিক, এটা কিন্তু তোমার ক্ষতিকারকের সাথে যায় না। আবার মিসচেভিয়াস মানে তোমার ক্ষতিকারক বা হুমকি স্বরূপ এমন কিছু। তাহলে মিসচেভিয়াস এটা কি হয়? এটা সিনোনিম হয়ে যায়, এটা সিনোনিম হয়ে যায়। বাট বেনিফিশিয়াল হচ্ছে উপকারী। তা- তাহলে ডেট্রিমেন্টালের অ্যান্টোনিম কোডটা হচ্ছে বেনিফিশিয়াল। উত্তর হবে অপশন ডি। তারপর দেখো 16 নম্বর প্রশ্নে কি আছে। 16 নম্বর প্রশ্নে আছে, আমরা দেখতে পাচ্ছি দ্য সিনোনিম অফ কনকর্ড। সিনোনিম চেয়েছে। কনকর্ড মানে মিল, কনকর্ড মানে কি? কি মিল, ঐক্য, তাই না? তাহলে অ্যানিমেসিটি মানে শত্রুতা, ভ্যারিয়ান্স মানে বৈচিত্র্যতা বা বিভিন্নতা, আর ডিসকর্ড শব্দের অর্থ হচ্ছে অমিল। অ্যামিটি মানে বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্বতা, মিত্রতা। তাহলে অপশন বি হচ্ছে 16 নম্বরের সিনোনিম, অর্থাৎ কনকর্ড মানে মিল, অ্যামিটি মানে মিল, বন্ধুত্ব, এগুলা। 17 নম্বরে যায়, দ্য সিনোনিম অফ এক্সস্টেড। এক্সস্টেড মানে কি? ক্লান্ত। তাহলে আমি খুব ক্লান্ত অনুভব করছি, এটা সিনোনিম কি আছে? এই সিনোনিম দেখবো আমরা এখানে। এনার্জেটিক মানে কি?
কর্মস্ফূর্ত বা যারা কর্মের জন্য বেশ আগ্রহী, বেশ স্বতঃস্ফূর্ত কাজ করার প্রতি, সেটাকে আমরা সাধারণত এনার্জেটিক বলে থাকি। আর রিপ্লেনিশড হচ্ছে তোমার ক্ষতিপূরণ করা, ক্ষতিপূরণ করা বা কোনো কিছু পূরণ করা, কোনো কিছু সমান করা, এমন কিছু। ইনভাইগোরেটেড, ইনভাইগোরেটেড আসলে এটার সাথে যায় না, মানে এটা হচ্ছে আনন্দিত বা উত্তেজিত এমন কিছু। আহ, কিন্তু আমার কাছে কি চেয়েছে দেখো, এনার্জেটিক, এটা কি এনার্জেটিক? এটা অ্যান্টোনিম, কিন্তু এক্সস্টেড, আমি ক্লান্ত অনুভব করছি এবং আমি কি এনার্জেটিক ফিল করছি, দুইটা বিপরীত। রিপ্লেনিশড, এটাও এটাও কিন্তু সিনোনিম হচ্ছে না, অ্যান্টোনিম হচ্ছে। ইনভাইগোরেটেড হচ্ছে উত্তেজিত, আনন্দিত, উৎফুল্ল হওয়া, এমন কিছু। তো এটাও কিন্তু এটা অ্যান্টোনিম হচ্ছে। কিন্তু আমার কাছে চেয়েছে কি সিনোনিম, যেটা কি অপশন এ। কারণ ডেপ্লিটেড, ডেপ্লিটেড শব্দের অর্থ কি? ডেপ্লিটেড শব্দের অর্থ হচ্ছে ক্ষয় হওয়া, ক্ষতি করা। তাহলে এক্সস্টেড বা বা ক্ষতি করা বা হ্রাস পাওয়া, অর্থাৎ যেটা আমি আমি ক্লান্ত বোধ করছি, আই ফিল ডিপ্লেটেড, এমন কিছু। সুতরাং অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এটাও এই ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে আসছে। দ্য অ্যান্টোনিম অফ ইমপ্রুডেন্ট, ইমপ্রুডেন্ট মানে কি? আহ বিচক্ষণতাহীন, ঠিক আছে, বিবেকহীন। এই শব্দটার অর্থ কি? আমরা বলতে পারি বিবেকহীন, বিবেকহীন। হয়ে গেছে ওইটা, দাঁড়াও সঠিক করে লিখে দিই, বিবেকহীন। এখন এইটার সাথে বিপরীত শব্দ কোনটা এই ইমপ্রুডেন্টের? দেখো, ইনজুডিশিয়াস, ইনজুডিশিয়াস শব্দের অর্থ হচ্ছে তোমার বিবেচনাহীন বা অন্যায়, যেটা কিন্তু ইমপ্রুডেন্টের সিনোনিম। হ্যাজিটেন্ট মানে কি? ইতস্তত করা, মানে যে ইতস্তত করে সে, তাহলে এটা কিন্তু তোমার অ্যান্টোনিম হচ্ছে না। কারণ যে ইতস্তত করে তার জ্ঞানের বা বিচক্ষণতার কিছুটা হইলেও অভাব আছে। রেকলেস, রেকলেস তারা হয় যারা বিচার বিবেচনা না করে কাজ করে, বেশ হুমকি স্বরূপে যাইতে পছন্দ করে, এমন মানুষ। কিন্তু ওয়াইজ দেখো জ্ঞানী, ওয়াইজ শব্দের অর্থ কি? জ্ঞানী, যেটা কি বিবেকহীন, তার বিপরীত বিপরীত কি হবে? যার জ্ঞান আছে, অর্থাৎ বিবেকবান ব্যক্তি। বিবেকবান ব্যক্তি অবশ্যই জ্ঞানী হয়। তো অপশন সি হচ্ছে কারেক্ট। দেখো, পরবর্তী প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাফরেজ? সাফরেজ শব্দের শব্দের অর্থ কি? সাফরেজ হচ্ছে ভোটাধিকার, অর্থাৎ ভোট দেওয়ার অধিকার, স্বাধীনতা, এইটা। তাহলে অপশন এ বি সি ডি চেক করি আমরা, চলো। ফ্রিডম টু টেল এ লাই, না। মিথ্যা বলা, না। তারপর ফ্রিডম অফ দ্য প্রেস, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, কখনোই না। যদি কাছাকাছি মনে হইতে পারে, খুব কাছাকাছি, বাট দুইটা ভিন্ন বিষয়। তারপর ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, এটাও না। সিও না, ডিও না। রাইট কোনটা? অপশন বি, রাইট টু ভোট, ভোট দেওয়ার অধিকার, এটা কারেক্ট। অপশন বি হবে কারেক্ট। 20 নম্বর দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বেলিকোস? বেলিকোস শব্দের অর্থ একটু যুদ্ধের প্রতি আগ্রহী বা লড়াকু টাইপের অর্থ প্রদান করে থাকে বেলিকোস ওয়ার্ডটা। বেলিকোস ওয়ার্ডটা একটু যোদ্ধা অর্থ প্রদান করে, যে জন্য আমরা দেখতে পাবো যে এখানে মার্শাল, মার্শাল ওই যে তোমার যুদ্ধের সাথে রিলেটেড। তারপর বেলিজেন্ট মানে বিদ্রোহী। তারপর হ্যাপি আর পিসফুল, এই দুইটা আছে। অপশন এ আর বি তো ইনকারেক্ট। পিসফুল বা হ্যাপি, এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট হবে? দেখো, এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা কি? সেটা হচ্ছে হ্যাপি মানে খুশি। এখন খুশি এবং যে তোমার কি বলে ওটাকে, বিপ্লবী, দুইটা কি একই জিনিস হয়? না। স- যুদ্ধ, যুদ্ধের বিপরীত কোনটা? শান্তি। লড়াই, যুদ্ধ, মারামারি, কাটাকাটি, এগুলোর বিপরীতে তো শান্তি ব্যবহার করা হয়। তাহলে উত্তর হবে কোনটা? পিসফুল। উত্তর হবে পিসফুল। তারপর দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আমি কিছু এক্সাম্পল রাখছি, কারণ গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের প্রশ্ন এসেছে, এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট এখান থেকে প্রশ্ন এসেছে। সুতরাং আশা করা যায় এখান থেকে প্রশ্ন আসলে আসতে পারে। অপশন 21-এ দেখো, অ্যান অ্যান্টোমোলজিস্ট ড্যাশ। এখন অ্যান্টোমোলজিস্ট কাদেরকে বলা হয়, কাকে বলা হয়? যারা কীট পতঙ্গ নিয়ে আলোচনা করেন, গবেষণা করেন, যাদেরকে আমরা পতঙ্গবিদ বলে থাকি। তাহলে এটা কোন অপশনে আছে? দেখো, অ্যাডভোকেটস ফর দ্য প্রোটেকশন অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের নিয়ে কাজ করে, অবশ্যই না, পরিবেশ নিয়ে কাজ করে না। অবশ্যই এটা পরিবেশ নিয়ে কাজ করে না। স্পেশালাইজেস দ্য প্রোভাইডিং হেলথ কেয়ার ফর অ্যানিমালস, না, সমস্ত পশু পাখি নিয়ে ওদের কাজ না।
স্পেশালাইজেস দ্য স্টাডি অফ সয়েল ক্লাসিফিকেশন, এটাও মোটে না। মাটি নিয়ে গবেষণা কাজ তাদের কাজ নয়, তাদের কাজ হচ্ছে ইনসেক্ট নিয়ে, পোকামাকড় নিয়ে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 22 নম্বরে দেখো, আ পারসন হু হেল্পস পিপল থ্রু চ্যারিটেবল কজেস ইজ এ অর অ্যান। এখন মানুষ মানুষদেরকে দাতব্য সাহায্য দান করে কারা? যারা মানব হিতৈষী, মানব প্রেমী, যারা মানুষের মঙ্গলের জন্য কাজ করতে পছন্দ করে বা ভালোবাসে, তাদেরকে আমরা বলে থাকি ফিলান্থ্রপিস্ট। তাদেরকে আমরা কি বলি? ফিলান্থ্রপিস্ট। অপটিমিস্ট শব্দের অর্থ কি? আশাবাদী। এর বিপরীত হচ্ছে পেসিমিস্ট। আশাবাদী হচ্ছে অপটিমিস্ট। আইডিয়ালিস্ট হচ্ছে আদর্শবাদী। আদর্শবাদী হচ্ছে আইডিয়ালিস্টের বাংলা অর্থ। মেসানথ্রপিস্ট এই শব্দটার অর্থ হচ্ছে মানব বিদ্বেষী। মানব মিসানথ্রপি শব্দের অর্থ কি? মানব বিদ্বেষী। অর্থাৎ এটা ফিলান্থ্রপিস্ট শব্দের অ্যান্টোনিম। হাতের লেখা খুবই জঘন্য, এটা একটু এড়িয়ে যাও তোমরা। এবার আমরা রাইট ফ্রম ভার্ব থেকে প্রশ্ন দেখবো। রাইট ফ্রম ভার্ব থেকে প্রতি বছর অসংখ্য অসংখ্য প্রশ্ন আসে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসে। এটা তুমি ঢাকা বিশ্ব এই ইউনিটের জন্য বলো বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় বলো, প্রত্যেকটা জায়গার জন্য গুরুত্বপূর্ণ। দেখো 23 নম্বর প্রশ্ন আছে, দ্য অডিটোরিয়াম ইজ নট অ্যাভেলেবল ফর দিস উইক ইট ড্যাশ। এখন এই সপ্তাহের জন্য অডিটোরিয়ামটা অ্যাভেলেবেল নয়, পাওয়া যাচ্ছে না বা এটা বন্ধ। এখন এটার কি হচ্ছে? এখন এই যে ইট, এই অডিটোরিয়াম, এই ইটটা তো অডিটোরিয়ামকে নির্দেশ করছে। এখন তুমি আমাকে বলো, এই অডিটোরিয়াম কি নিজে নিজে কোনো কাজ করতে পারে? না, এটা কাজ করতে হলে বা এটাতে কোনো কাজ করতে হলে অপর মানুষকে কাজ করতে হবে। অর্থাৎ এটা যে ভার্ব নেবে সেটা প্যাসিভ ফর্মে থাকবে, এটা অ্যাক্টিভে হবে না। তাহলে অপশন এ তে আছে ইজ রিফারবিশড, ইজ বিং রিফারবিশড, রিফারবিশড, হ্যাজ রিফারবিশড। এটা প্যাসিভ ফর্ম কোনটা? ইজ বিং রিফারবিশড, কারণ এটা চলমান কাজ বোঝাচ্ছে। পাশাপাশি এই কাজটা অডিটোরিয়াম নিজে নিজে করতে পারে না, এটা করতে হলে অন্য কিছুর হেল্প লাগে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। আর ইজ রিফারবিশড কেন হচ্ছে না? কারণ এটা কি, এটা কন্টিনিউয়াস টেন্সকে রিপ্রেজেন্ট করতেছে না। এটা আসলে চলমান কাজ বোঝানোর জন্য অপশন বি হয়েছে কারেক্ট, ইজ বিং রিফারবিশড। ওকে। 24 নাম্বারটা দেখো, আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। ইচ অফ দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার হোমওয়ার্ক। ইচ অফ দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার হোমওয়ার্ক, এই যে একটা বাক্য লিখেছি, এই বাক্যে ভুল অংশ কোনটা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। এখন দেখো, ইজ থাকলে আমরা জানি ইজ আইদার, নিদার বা নাইদার, মেনি, এইগুলা থাকলে সাধারণত ওই বাক্যের ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। এবং ওই প্রোনাউনের পরিবর্তে, অর্থাৎ এই প্রোনাউন ইজ আইদার নাইদার মেনি, এই প্রোনাউনগুলোর পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার করা হয়, অর্থাৎ ওইদিকে ইন্ডিকেটিং যে প্রোনাউন থাকে সেইগুলা সাধারণত সিঙ্গুলার হয়। তাহলে এখানে দুইটা, এই বাক্যে দুইটা ভুল আছে, কিন্তু এই বাক্যে ভুল আছে দুইটা। তার মধ্যে একটা হচ্ছে আর দিয়ে ফেলছে এখানে, আরেকটা হচ্ছে দেয়ার। এখানে আর এর পরিবর্তে ইজ হবে, দেয়ার এর পরিবর্তে হিজ বা হার ইউজ করতে পারো তুমি। কিন্তু দেখো অপশনে আর দেয়ার, স্টুডেন্টস, হোমওয়ার্ক, এই চারটা আছে, স্টুডেন্টস আর হোমওয়ার্ক আগেই বাদ, আগেই বাদ। আমার অপশন এ আর বি এর মধ্যে একটা সিলেক্ট করতে হবে, কোনটা করব? এখানে মুখ্য বিষয় কোনটা? রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ফর্ম চেয়েছে। এবং অর্থাৎ আমি ভার্ব অ্যান্সারটাকে নিব, একটা লজিক হইতে পারে। দ্বিতীয় লজিক হইতে পারে, এখানে মূল ফোকাস কোনটাই? ভার্বের উপর ফোকাস করতেছে। মূল ভুল কোনটা? ভার্ব। তাহলে অপশন এটাকে আমরা বেছে নিব। আরো একটা যদি আমরা আন্দাজ লাগাইতে চাই, তাহলে বলবো যদি একই প্রশ্নে দুইটা অপশন কারেক্ট হয়, প্রথমটা বেছে নেবা। এটা অনেকে বলে থাকে, তো এটা করলে করতে পারো। বাট আমার লজিক যেটা খাটে, যেখানে রাইট অন ভার্ব যেটা ফর্ম, ভার্বের ফর্ম চেয়েছে, তাহলে ভার্বের ফর্মটা তুমি আগে বসাবা। তাহলে উত্তর হবে অপশন এ। এই বি দুইটাই হয়, বাট আমরা এটাকে উত্তর হিসেবে বেছে নিলাম। পরবর্তী প্রশ্ন দেখো, বাই নেক্সট মান্থ শ্রাবণী ড্যাশ। এখন মনে রাখবা, বাই, বাই, এই বাইয়ের সাথে যখন ফিউচার ইন্ডিকেটিং, ফিউচার ইন্ডিকেটিং যদি কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ থাকে, ওয়ার্ড অথবা ফ্রেজ থাকে, তাহলে কি করতে হবে? তাহলে পরবর্তী যে অংশটা থাকবে সেটা ফিউচার পারফেক্ট টেন্সে হবে। ফিউচার পারফেক্ট টেন্স কোনটাই আছে? মেনি ওয়ার্ক, এটা তো হয়ই না। শ্রাবণী মেনি ওয়ার্ক হয়? হচ্ছে না, ভার্বই নাই। হ্যাজ ওয়ার্কড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হচ্ছে না। ওয়ার্কস, এটা নাউন, হচ্ছে না। উইল হ্যাভ ওয়ার্কড, অবশ্যই এটা উত্তর। আমরা এটা
বুঝতে পারছি আশা করি। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছরের প্রশ্ন। এই প্রশ্নটা দাঁড়াও, দেখো এখানে দেখো, দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমরা জানি যে কোনো একটা বাক্যে যদি আমরা দেখি অ্যালং উইথ, টুগেদার উইথ, তারপর আর অ্যাজ ওয়েল অ্যাজ, এই টাইপের যদি ফ্রেজ থাকে, এই টাইপের কানেক্টর থাকে, তাহলে পরবর্তী যে ভার্বটা বসবে সেটা ওই কানেক্টরগুলোর পূর্ববর্তী অর্থাৎ প্রথম যে সাবজেক্ট থাকবে সেটা অনুযায়ী ভার্বটা বসে থাকে। তাহলে অ্যালং উইথ এর আগের ভার্ব কোনটা ভাইয়া? অ্যালং উইথ এর আগের ভার্ব, সরি সাবজেক্টটা কোনটা? দ্য প্লেয়ার্স। দ্য প্লেয়ার্স হচ্ছে প্রথম সাবজেক্ট, অর্থাৎ অ্যালং উইথ এর পূর্ববর্তী সাবজেক্ট। এইটা অনুযায়ী তোমার এই যে এখানকার ভার্বটা বসবে, ওই শূন্যস্থানে ভার্বটা বসবে। তাহলে এটা কি প্লুরাল ফর্মে আছে? এটা প্লুরাল ফর্মে থাকলে কোনটা হবে? ইজ রিকোয়ার্ড সিঙ্গুলার, ওয়াজ রিকোয়ার্ড সিঙ্গুলার, রিকোয়ার্স এটাও সিঙ্গুলার। একমাত্র প্লুরাল ভার্ব আছে অপশন ডি তে, আর রিকোয়ার্ড। এটা হচ্ছে কারেক্ট। 27 নম্বর দেখি, হ্যাড আই বিন হেয়ার আই ড্যাশ হিম। এই যে কন্ডিশনাল থেকে আসছে, কন্ডিশনাল থেকে আমরা 27-এ একটা প্রশ্ন, 28-এ একটা প্রশ্ন, আরো একটা আছে সামনে, এগুলো আমরা সমাধান করবো। আর একটা দুইটা আছে সামনে, আমরা এগুলো সমাধান করব। যদিও গত বছর কন্ডিশনাল সেন্টেন্স থেকে যে ঢাবিতে প্রশ্ন হয় নাই এই ইউনিটে, বাট প্রায় সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন করে থাকে। এই বছর বি ইউনিটে যেমন দুইটা প্রশ্ন করছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে, গতবার সি ইউনিটে একটা করছে, এমন কন্ডিশনাল থেকে প্রশ্ন হয়েই থাকে। সুতরাং খুবই সহজ একটা টপিক, এই টপিকটা একটু দেখে যেও। হ্যাড আই বিন হিয়ার আই ড্যাশ হিম। দেখো এটা হ্যাড প্লাস ভি থ্রি আছে, কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। তাহলে আই ড্যাশ হিম, আই, আমরা জানি থার্ড কন্ডিশনালে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে অপর অংশ কি হবে? উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভি থ্রি। সেটা কোনটায় আছে? অপশন বি তে, কুড হ্যাভ হেল্পড। তারপর 28 নম্বরে দেখো, দা ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকশনস। দেখো মাইগ্রেন্টস হ্যাড টেকেন, হ্যাভ ভার্ব, হ্যাড প্লাস ভি থ্রি রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে, অর্থাৎ এখানে আমাদের আবার সেই উড হ্যাভ বা কুড হ্যাভে যাইতে হবে। সেটা কোনটাই? অপশন বি তে, এই যে উড হ্যাভ। এই দুইটা প্রশ্ন এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে এসেছে। সুতরাং এই ইউনিটে কন্ডিশনাল থেকে প্রশ্ন করলে করতেই পারে। 29 নম্বর প্রশ্ন দেখো, দ্য টিচার আস্কড জাফর ড্যাশ ইউর এক্সারসাইজ স্টাডি ডিউরিং দ্য টাইম অ্যালটেড টু ইউ। আমি টিচার প্রশ্ন করছেন, এটা পাস্ট টেন্সে আছে, এখানে সময় নির্দেশক অ্যাডভার্ব আছে, ইয়েস্টারডে, এটাও পাস্ট টেন্সে রয়েছে। আমার তাহলে উত্তর কোনটা হবে? অবশ্যই পাস্ট টেন্সে হবে। পাস্ট টেন্স কোথায় আছে দেখি, আর ইউ প্র্যাকটিসিং? নো। হ্যাভ ইউ প্র্যাকটিসড? এটা প্রেজেন্ট পারফেক্টে। ক্যান ইউ প্র্যাকটিস? এটাও হচ্ছে না। ডিড ইউ প্র্যাকটিস আছে, যেটা কি ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার। 30 নম্বর দেখো, হোয়াট ড্যাশ ইফ ইউ হ্যাড নট গান টু স্কুল। এই দেখো ইফ যুক্ত ক্লাস, ইফ যুক্ত ক্লাসটা যদি হ্যাড প্লাস ভি থ্রি অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে হয়, অপর ক্লাসটা কি হবে? উড হ্যাভ বা কুড হ্যাভ। এখন উড হ্যাভ বা কুড হ্যাভ কোথায় আছে? এই দেখে ইউ উড হ্যাভ ডান, উড ইউ হ্যাভ ডান। এখানে দেখো অপশন বি এবং সি তে, অপশন বি এবং সি তে, সরি, অপশন বি এবং সি তে দেখো উড হ্যাভ প্লাস ভি থ্রি রয়েছে, উড হ্যাভ বা ভি থ্রি রয়েছে। অপশন এ তে, অপশন এ তে দেখতে পাচ্ছি ভুল, অপশন ডি তে উড ইউ ডু দেওয়া রয়েছে, যেটা ভুল। এখন এই যে বাক্যটা, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বাক্যটা কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার স্ট্রাকচার কোনটা হবে? ডাব্লিউএস ওয়ার্ডের পরে একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে। অক্সিলিয়ারি ভার্ব কোনটা দেখো, এই যে উড, এখানে হোয়াট এর পর ইউ বসে গেছিল, তাহলে এটা কি? ডেফিনেটলি ভুল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমার সঠিক হবে কোনটা? অপশন সি। আশা করি বুঝতে পারছো। 31 নম্বর প্রশ্ন দিকে আবার রাইট ফ্রম ভার্ব থেকেই, দ্য ফক্স, এটা সি ইউনিটে আসছে কিন্তু। দ্য ফক্স ইভেন দো ইট ড্যাশ জাম্পড ওভার দ্য ডগ। এই যে জাম্পড ওভার, এটা কি পাস্ট টেন্সে আছে? তাহলে আমার পাস্ট টেন্সে লিখতে হবে। দেখো ইনজুরিড আছে, ইজ ইনজুরিড আছে, ওয়াজ ইনজুরিড আছে, ইনজুরিং, এটা পাস্ট টেন্সে না, এটা পাস্ট টেন্সে, এটা পাস্ট টেন্সে, ওয়াজ ইনজুরিড, সরি এটা প্রেজেন্ট টেন্সে। অর্থাৎ আমার বিডি আগে কাটা, আছে এ, আছে সি। এখন ইনজুরি, এটা তো নিজে নিজে আমি লাগিয়ে ফেললাম বা করে ফেললাম হয়ে গেল, তা তো না। এটা ডেফিনেটলি কোনো কিছু দ্বারা হয়, ইনজুরি তো কোনো কিছু দ্বারা হয়। তুমি যদি নিজে নিজেও ইনজুরি ইনজুরি করো, তুমি কোনো কিছুর মাধ্যমে করো কিন্তু। সুতরাং জিনিসটা প্যাসিভে হয়। তবে ফক্সটা অর্থাৎ শিয়ারটা যে আহত ছিল, সেটা কি প্যাসিভ ফর্মে হবে। প্যাসিভ ফর্মে কোনটা আছে? ওয়াজ ইনজুর্ড। অপশন এও ইনকারেক্ট। মিনিং বেস কিছু প্রশ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন করে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবা যে অর্থ বা সেন্স বা টোন অনুযায়ী প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে, সেটা কোনটাতে আছে দেখি। ড্যাশ ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর প্লিজ। আমরা জানি এখানে এটাও রাইট ফর্ম ভার্বের মধ্যে ফেলা যায়। তো আমরা বলতে পারি মাইন্ড, ড্যাশ ইউ মাইন্ড ক্লোজিং, তাহলে আমরা কোন একটা স্ট্রাকচার জানি, উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, রাইট ফর্ম ভার্বে আমরা এটা পড়েছি। তো উত্তর হবে কোনটা? অপশন সি। মেডিটেশন ড্যাশ এংজাইটি অ্যান্ড ড্যাশ আ স্টেট অফ কামনেস, এটা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে আসছে এবং টেক্সট বুক থেকে আসছে। এই টেক্সট বুকটা, সরি, এই টেক্সট বুকের এই প্রশ্নটা উত্তর হবে কি, মেডিটেশন ড্যাশ এংজাইটি, মেডিটেশন কি করে, এংজাইটি দূর করে, অ্যান্ড ড্যাশ আ স্টেট অফ কামনেস, এবং আমাদের মানসিক একটা শান্তি আনে, তাহলে ব্রিং করে। উত্তর দেখো অপশন সি কারেক্ট। আশা করি বুঝতে পারছো। তুমি যদি মিলাও দেখবা যে এবিডি কারেক্ট হচ্ছে না। 34-এ দেখো, ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সয়েলি, স্যালি, স্যালি মানে লবণাক্ত, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি পানিটা পান করতে পারি না কারণ কি, পানিটা লবণাক্ত ছিল। অর্থাৎ সিন্স, দেখো সিন্স রিজন বোঝায়, অলদো যদিও, অ্যাজ এ কন্টিনিউয়াস ফলস্বরূপ, এগুলো কোনোটাই হয় না। কারণ বোঝায় সিন্স, অ্যাজ, বিকজ, এগুলো বসে আমরা জানি, সুতরাং অপশন ডি হবে কারেক্ট। আর কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান ড্যাশ রেট, মানে বেশ ভয়ানক ভাবে, বেশ মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এটা, এমন নির্দেশ করায় অ্যালার্মিং বসায়, এবং এটা খুবই কমন একটা ফ্রেজ, অ্যাট অ্যান ড্যাশ রেট, অ্যাট অ্যান ড্যাশ রেট। তো আমরা কিন্তু জানি অ্যালার্মিং রেট, আমরা যখন প্যারাগ্রাফ পড়ি, বিভিন্ন জিনিস পড়ি, দেখবা যে কোনো কিছু মানে ক্ষতির সম্ভাবনা এমন বোঝাইলে অ্যালার্মিং ওয়ার্ডটা বসে। তো স্বাভাবিকভাবে আর কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান ড্যাশ রেট, অ্যালার্মিং রেট হবে। ওকে, তো উত্তর হবে অ্যালার্মিং। মিনিং বেস কোশ্চেন্স আরো একটা দেখতে পাচ্ছি আমরা এখানে, উই ডিডন্ট উইন দ্য ম্যাচ, উই ওয়ার হ্যাপি উইথ আওয়ার টিমস পারফরমেন্স ড্যাশ, আমরা ম্যাচটা জিতি নাই, তবুও কি আমরা আমাদের দলের পারফরমেন্সে সন্তুষ্ট। বুঝছো, অর্থাৎ আমরা না, ম্যাচটা না জেতা সত্ত্বেও আমরা আমাদের পারফরমেন্স অনুযায়ী সন্তুষ্ট, এই অর্থ দিচ্ছে। এখানে উত্তর হবে দো। অলদো কেন হচ্ছে না ভাইয়া? অল, সি ডি আগে হবে না, এটা খুবই কমন বিষয়, আমরা জানি। বাট এ এবং বি এর মধ্যে কোনটা হবে? মনে রাখবো, অলদো সাধারণত বাক্যের শুরুতে বসে কি করে, দুইটা ক্লজকে যুক্ত করে, এমন সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে বসে। বাট দো এখানে অ্যাডভার্ব হিসেবে বসছে এবং কানেক্টর হিসেবে যদিও, তবে অ্যাডভার্ব হিসেবে বসার কারণে অপশন বিটা কারেক্ট হচ্ছে সত্ত্বেও। এবং যদি বাক্যের শুরুতে ড্যাশ থাকতো অবশ্যই আমরা অলদো ইউজ করতাম। দ্যাটস দ্য ম্যান ড্যাশ আই স্পোক অ্যাবাউট দ্য জব, এখানে পার্সোনালিটি থেকে আসছে। দেখো, দ্যাটস দ্য ম্যান, এটা সেই লোক যার সাথে আমি চাকরিটার বিষয়ে কথা বলেছিলাম। তাহলে সেই লোক বলতে কি, ওই লোকটা, তাহলে ওই লোক বলতে অবজেক্টকে নির্দেশ করছে। তাহলে হুম আছে, টু হুম আছে, হুইজ তো বস্তুর ক্ষেত্রে বসে, হুজ কারো অধীনে, পজিশন বোঝাতে, পসেসিভনেস বোঝাতে আমরা সাধারণত হুজ ব্যবহার করে থাকি। তো অপশন সি ডি ইনকারেক্ট। অপশন এ এবং বি এর মধ্যে কোনটা কারেক্ট হবে? মনে রাখবা, স্পিকের পরে সাধারণত একটা প্রিপোজিশন হিসেবে টু বসে, যখন এই টুটা না থাকে তখন ওই টুটা এই রিলেটিভ প্রোনাউন হুমের আগে চলে যাবে, অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো তারপর 38 নম্বর প্রশ্নে আমরা লক্ষ্য করি। 38 নম্বরে আছে, দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে ড্যাশ দ্য টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিট মানে বি ইউনিটে আসছে এই বছর। দেখো, দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার, এই বছরে কম বৃষ্টি বা বৃষ্টির ঘাটতি, ড্যাশ দ্য টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস, এটা আমাদের যে কৃষি পণ্য বা কৃষি দ্রব্যের যে অ্যাভেলেবিলিটি আছে, প্রাপ্যতা আছে, সেটা কমিয়ে ফেলতে পারে, তাই না, বা প্রভাব ফেলতে পারে। এখন মেটা কি? মেটা একটা মডাল অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি, মডাল অক্সিলারি পরে অবশ্যই একটা মেইন ভার্ব বসবে। এখন আমরা অপশন ডিটা দেখি। দেখো, এফেক্ট, সরি ইফেক্ট, ইফেক্টটা নাউন, তাহলে আমার ভার্বটা তো না, অ্যাডভার্সলি অ্যাডভার্ব হয় না, এবং নাউনের আগে অ্যাডভার্ব বসে না। অ্যাডভার্সলি ইফেক্টেড, ইফেক্টেড হয় না, কারণ নাউনের সাথে ইডি এভাবে যুক্ত করতে পারছে না, এফেক্ট থাকলে হইতো, এবং অ্যাডভার্সলি হচ্ছে না, তাহলে বিডি আগেই বাদ। হ্যাভ অ্যাডভার্স ইফেক্ট, এফেক্ট। দেখো, অ্যাডভার্স হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তাহলে এখানে যদি ইফেক্ট হইতো তাহলে উত্তরটা সঠিক হলে হতে পারতো। কিন্তু অপশন সি তে দেখো, অপশন সিটা কারেক্ট, কারণ কি, এফেক্টটা ভার্ব, এবং ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। এবং এখানে যদি একটা স্ট্রাকচার আমরা ফলো করতে চাই, স্ট্রাকচার ফলো করতে গেলে মনে রাখবা, স্ট্রাকচার ফলো করতে গেলে এখানে আমাদের যে স্ট্রাকচারটা আমরা বলতে পারি সেটা হচ্ছে, এই যে এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, অক্সিলিয়ারি ভার্ব, মিউট একটা অক্সিলিয়ারি ভার্ব প্লাস অ্যাডভার্ব
এবং তারপরে কি বসবে, ভার্ব। এই স্ট্রাকচার থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে, আমরা মনে রাখবো ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে অ্যাডভার্ব বসে, এবং এই অ্যাডভার্বটা সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে থাকে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা মনে রাখবা। 39 নাম্বার দেখো, ইডিয়মস থেকে লাস্ট দুইটা প্রশ্ন আছে সম্ভবত। হ্যাঁ, আর দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্ন করলেই আমাদের আজকের মতো ক্লাস শেষ। 29 নাম্বারটা দেখো, ইডিয়ম থেকে প্রায় প্রশ্ন এসে থাকে, প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে। বাট দুঃখজনক বিষয় যে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রশ্ন আসে না এখান থেকে। তবুও আমরা সমাধান করি। দেখো, টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, ব্যান্ড ওয়াগন মানে আনন্দের গাড়ি, উল্লাসের গাড়ি। এখন এইটা বা ট্রেন্ডিং কোনো বিষয়কে নির্দেশ করে, অর্থাৎ ট্রেন্ড বা ফেমাস কোনো কিছুকে নির্দেশ করে। এখন পুরো ফ্রেজটার অর্থই হচ্ছে ট্রেন্ডে গা ভাসানো, মানে প্রচলিত বা বিখ্যাত কোন একটা বিষয়, সেখানে আমিও যুক্ত হলাম, এমন কিছু অর্থে সাধারণত আমরা টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন এইটাকে ব্যবহার করে থাকি, এই ফ্রেজটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তাহলে এটা দেখি কোন অপশনে আছে। বিকাম ফাইন্যান্সিয়ালি ইনভলভ, অর্থনৈতিকভাবে ইনভলভ হওয়া, না। মিস অ্যান অপরচুনিটি, সুযোগ মিস করা, কখনোই না। আর টার্ন টু অ্যান আর্লিয়ার টাইম, প্রাচীন সময়ে চলে যাওয়া বা পূর্ববর্তী কোনো সময় ফিরে যাওয়া, না। এখানে আছে দেখো, জয়েন সামথিং পপুলার, পপুলার কিছুতে যোগদান করা অর্থাৎ ট্রেন্ডে ঘা ভাসানো, এটা হচ্ছে অপশন ডি তে আছে। তাহলে উত্তর হবে অপশন ডি, জয়েন সামথিং পপুলার। 40 নম্বর লাস্ট কোশ্চেন আমাদের। দেখো, এখানে আছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম টু স্পয়েল দ্য বিনস। স্পয়েল দ্য বিনস মানে সরিয়ে মানে সরিয়ে সরানো ছিটানো আর কি, সরানো ছিটানো, কোনো কিছু প্রকাশ করা। কি প্রকাশ করা? গোপন কথা প্রকাশ করা, গোপন কোনো কিছু প্রকাশ করা। ধরো তুমি কোনো দোষ করছো, তোমার বন্ধু তোমার অন্য বন্ধুদের সামনে প্রকাশ করে দিল তোমার সামনে, সেটা কি হবে? টু স্পিল দ্য বিনস। সেটা কি তাহলে? টু রুইন আ প্ল্যান, কোনো একটা প্ল্যান নষ্ট করা। নোপ। টু রিভিল আ সিক্রেট, এই যে উত্তর। তাহলে টু রিভিল আ সিক্রেট। দেখো, টু এক্সাজারেট আ স্টোরি, কোনো গল্পকে বাড়িয়ে বলা, কখনোই না। টু টেল আ লাই, মিথ্যা বলা, এটাও না। উত্তর হবে কোনটা? টু রিভিল আ সিক্রেট, একটা সিক্রেট প্রকাশ করা, একটা গোপন কথা মানুষের সামনে তুলে ধরা। এইটাকে সাধারণত আমরা এই টু স্পিল দ্য বিনস এটার অর্থ হিসেবে ফ্রেজে, ইডিয়মসে ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকের মতো আমাদের ক্লাস। আশা করি ক্লাসে ভালো লেগেছে। আমার ক্লাসে যদি কোনো কমতি থেকে থাকে, কোনো জায়গায় ত্রুটি থাকে, তো সেগুলো অবশ্যই আমাকে জানাতে দ্বিধাবোধ করবা না, আমাকে জানাবা। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করবো আরো। আর যা যা বলছি, স্পেলিং, তারপর ইডিয়মস বলো, বিশেষ করে যা যা ইম্পর্টেন্ট, তার মধ্যে একটা জিনিস আমি এখানে দিতে ভুলে গেছি স্লাইডে, সেটা ছিল তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। না, এখান থেকে প্রশ্ন আসছে এই বছর, একটা গত বছর ঢাবিতে, ঢাবিতে এই ইউনিট একটা। তো আমরা দেখতে পাচ্ছি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বা মিনিং বেসড কোশ্চেন থেকে ভালোই প্রশ্ন আসে। তারপর আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, সুতরাং আশা করা যায় এবারও আসতে পারে। মুখস্থ আইটেমের কথা যদি বলি, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় সব জায়গায় আসবে, এটা ধরে নিয়ে পরীক্ষা দিতে যাবা। তারপর এখানে আমরা যদি বলি ভোকাবুলারি থেকে মাস্ট প্রশ্ন থাকবেই, এর এর কোনো ব্যতিক্রম নাই। প্রিপোজিশনের কথা বলেছি, স্পেলিং বলেছি, আর অবশ্যই সেন্টেন্স কারেকশন থেকে একটা দুইটা প্রশ্ন পেয়ে যেতে পারো। তো এই টপিকগুলো অন্ততপক্ষে পড়ে যাও। জানি না কি হবে, আমি গ্যারান্টি দিচ্ছি না যে এগুলো থেকে কমন পাবা, বাট প্র্যাকটিস করে যেও, আশা করি তোমাদের কাজে আসবে। তো আজ এখানে এই পর্যন্তই। আশা করি ক্লাস ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী দিন পরবর্তী কোনো ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।